আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক। আলোচ্য বিষয় হবে, এর মধ্যে তোমাদের সাথে সমচ্চারিত শব্দ নিয়ে আলোচনা হবে। সমচ্চারিত শব্দ তোমরা আলোচনায় পাবে, আরও কিছু বিষয় পাবে সেখানে। সমচ্চারিত শব্দ তো পাবেই, তো আরও কিছু বিষয় আলোচনা হবে। সমচ্চারিত শব্দ বাইরেও পদ নিয়ে আলোচনা হবে। পদ নিয়ে আলোচনা হবে। তারপরে হলো সমচ্চারিত শব্দ, পারিভাষিক শব্দ এবং প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা হবে। তো সমচ্চারিত শব্দের মধ্যে দেখো যে কি অংশ, কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা একটু আগে দেখো। দেখো প্রথম কথাটাই হলো, লক্ষ্য করো, এই যে অন্ন আছে না, অন্ন, এই অন্ন শব্দ অর্থ কিন্তু ভাত। আর যখন তুমি অন্ন দিবা তখন অপর হয়ে যাবে। এই যে নিচ আছে না, নিচ, দেখো এই নিচ শব্দের অর্থ বাজে, তুচ্ছ, ঘৃণিত, হীন। আর এই যখন নিচ দিবা, সরি, এই নিচ হলো নিম্ন। এখন তুমি এই নিচ দিয়ে বাড়ির নিচতলা যদি ভাড়া দিতে চাও, তাহলে এটা কিন্তু হবে বাজে, তুচ্ছ, ঘৃণিত, হীন। হ্যাঁ, তারপরে দেখো এই মরা হলো মৃত্যু, এই মরা হলো লাশ। যদি না পারো তাহলে তোমার হবে সর্বনাশ। তুমি যদি আমরা খেতে গিয়ে আমরা খেয়ে ফেলো, তুমি যদি আমরা খেতে গিয়ে আমরা খেয়ে ফেলো, তাহলে হবে না আমরা খাই, তাহলে তোমরাই খাওয়াটা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই মরা হলো মৃত্যু, মরা লাশ, আমি বলে যাচ্ছি কারণ লিখতে গেলে সময় লাগবে অনেক। তারপরে দেখো অনেকগুলো শব্দ এইরকম। এবার দেখো এই যে কয়রস্বীকারে কি, এই কয়রস্বীকারে কি হলো অব্যয়, আর কয়দিরিকারে কি হলো সর্বনাম। তুমি কি খাবে, কয়রস্বীকার কি হলো হ্যাঁ খাবো না, আর কয়দিরিকার হলো ভাত, মাছ, মাংস, পরোটা, হ্যাঁ, ক্যান্ডি, আইসক্রিম। আবার বিশেষণ হলো কয়দিরিকার হয়, কি আশ্চর্য, রাতে স্বপ্নে দেখলাম আমার জুতোর উপর একটা প্রজাপতি, আর আজই তোমার চিঠি পেলাম, কি আশ্চর্য। এখানে কয় দীর্ঘিকার হবে, কি আশ্চর্য অ্যাডজেক্টিভ হলে। তাহলে দুইটা বিষয় তোমরা হলো, এটা হলো অব্যয়, আর এটা হলো তোমার যদি ক্রিয়াও হয়, আবার যদি তোমার একটা বিশেষণ হয় তখন কয় দীর্ঘিকার হবে। তারপরে দেখো এই সাড়া হলো সমাপ্ত, সাড়া। বাট যখন তুমি এটা সাড়া লিখবা, এই সাড়া হলো আওয়াজ, এটা তোমাকে বুঝতে হবে, না বুঝতে তোমার নাম্বার চলে যাবে। দেখো এই শাল হলো বৃক্ষ, চাদর, আর এই শাল হলো বছর। হ্যাঁ, বুঝতে পারছো? এই বর্ষা, দেখো এই বর্ষা হলো তীর বা স্বর, আর এই বর্ষা মানে কি বৃষ্টি। কত মজা না বলো? এটা তোমাকে জানতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়ে যাওয়া। সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, এটা আলোচ্য বিষয়। এবার দেখো এই মন যখন হবে, এই মন কভু না ফুরায়, এই মন হলো এই যে এরকম ওরা আঁকে না, এটা আমি এখন লিখবো না, থাক। আর মন যখন 40-এর হবে, এটা হবে, একটা গান আছে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। হ্যাঁ, এই মন হলো হৃদয়, এই মন হলো 40-এর। দেখো এই অণু হলো পদার্থের ক্ষুদ্রতম অংশ। অণু আরও যখন ব্যাপক হবে পরমাণু, না, এই অণু হলো পশ্চাৎ, আর এই অণু হলো ক্ষুদ্রতম অংশ। অণু আরও ক্ষুদ্র, পরমাণু। এই আপন, দেখো এই আপন যখন দন্তন্য হবে, এই আপন হলো নিজ, হ্যাঁ, আপন আপন। আর এই আপন যখন মূর্ধন্য হবে তখন হবে দোকান। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ। এই পানি হলো এই যে হাত, কর, ভুজ, বাহু, আর এই পানি হলো জল, এত জল ও কাজল চোখে পাশানি। দেখো এই শান, দেখো এই বান। এবার দেখো এই বান হলো তীর বা স্বর, আর এই বান হলো বন্যা। দন্তন্য যখন হবে তখন বন্যা হবে। তাহলে সমস্যা যে দেখো একবার বলে যাচ্ছি, তোমরা এখন বলবা। এই অন্ন হলো অপর, অন্ন হলো খাবার, অন্ন অপর। আচ্ছা, আর একটা শব্দ দিয়ে দিই তোমাদের, এই যে তৈরি, রস্যিকার,
তৈরি দীর্ঘিকার, কখন রসিকার দীর্ঘিকারটা দেখাচ্ছি, তৈরি তৈরি। অন্ন হলো ভাত, হ্যাঁ, আর অন্ন হলো অপর। আর একটা শব্দ লাগবে, দেখো এই যে শ্বশ্রু, শয়মাফলা শয়রাফলায় রস্যকার, এই শ্বশ্রু হলো গোপদারি, আর শয়বাফলা শয়রাফলায় দীর্ঘকার, এই শ্বশ্রু হলো শাশুড়ি। ঠিক আছে, তাহলে অন্ন ভাত, অন্ন অপর, হ্যাঁ, নিচ হলো নিম্ন, আর নিচ হলো হীন বা যে মরা মৃত্যু, মরা লাশ। হ্যাঁ, আর একটা শব্দ আমরা কি, আমরা খাবো ওই যে ফল, আর আমরা আর একটা লাগবে, দেখো এই যে বধূ, চন্দ্রবিন্দু বধূ হলে কী হবে জানো, বন্ধু, হ্যাঁ, আর বধূ যখন দীর্ঘকার হবে এই বধূ হবে স্ত্রী। এগুলো লাগবে কিন্তু শব্দগুলো। তারপরে কৃষিকারে কি অব্যয়, হ্যাঁ, তুমি কি খাবে, আর কয়দিরিকার হলো সর্বনাম, কি হলো হাবানা, আর কি হলো সর্বনাম, সারা, এই সারা হলো শেষ করা, আর এই সারা হলো আওয়াজ, হ্যাঁ। আর একটা দেখবা, আচ্ছা, এই শাল হলো বৃক্ষ চাদর, এই দুটোই হয়, আর এই শাল হলো বছর, বর্ষা হলো কি জানো, তীর, এই যে তীর বা স্বর, এই যে তীর স্বর বর্ষা, আর এই বর্ষা হলো বৃষ্টি, এই মন হলো হৃদয়, মন 40, অনু হলো পশ্চাৎ, তাকে অনুসরণ করো, আর এই অনু হলো পদার্থের ক্ষুদ্রতম অংশ, আপন, আপন হলো কি জানো, আপন, আপন হলো নিজ, আর এই আপন হলো দোকান, পানি, হাত কর বুঝবো, ওই পানি জল, বান, মূর্ধন হলো তীর বা সর, আর বান দন্তন হলো বন্যা, আর তৈরি রস্যিকার, এটা ধরি মারি ছাড়ি তৈরি করি, এটা রস্যিকার ক্রিয়া, আর তৈরি পোশাক, তৈরি পণ্য, তৈরি দ্রব্য, এটা অ্যাডজেক্টিভ বিশেষণ। হ্যাঁ, আমি একটি বাড়ি তৈরি করেছি রস্যিকার, বাট একটি তৈরি বাড়ি কিনেছি দীর্ঘিকার হবে। এখানে পোশাক তৈরি করা হয় রস্যিকার, বাট তৈরি পোশাক বিক্রি করা দীর্ঘিকার। আর এই শ্বশ্রু শব্দ অর্থ গোপদারি, শ্বশ্রু শাশুড়ি। হ্যাঁ, আমি শীতটা একটু পরে ধরে দিচ্ছি তোমাদেরকে, তোমরা এখান থেকে একটু পড়লেই হবে। আরেকটা দেখো, আরেকটা শব্দ লাগবে তোমাদের এখান থেকে, আরেকটা শব্দ আমি দেখাচ্ছি এখনই। দেরি 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 মান, আচ্ছা এখানে দেখো এই যে কুল আছে না, কুল, কয়রস্যিকারে কুল, এই কুল হলো, এখানে লিখি দেখতে সুবিধা হবে, এই যে কুল, এই কয়রস্যিকারে কুল হলো বংশ, আর কয়দীর্ঘকারে কুল হলো তট, সৈকত, বেলাভূমি, এটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে এর মধ্যে যেটা আসিল শীটের মধ্যে, এর মধ্যে আমি গুরুত্বপূর্ণগুলো তোমাদেরকে বাছাই করে দিয়েছি, আশা করি তোমরা এর মধ্যে কমন ফেলাতে পারবে। তাহলে সমাজচারিত ভিন্নার্থক শব্দ গেল, এরপর আমি একটু পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। একটু দেখো পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দটা হলো বিদেশি শব্দের, এখানে আমাদের পারিভাষিক শব্দ, সমাজচারিত শব্দগুলো পারিভাষিক, এখানে শীটে বেশ কিছু শব্দ আমরা দিয়ে দিয়েছি, একটু দেখে নিবা, হ্যাঁ, তোমরা একটু শব্দগুলো দেখে তো নিবাই, আর এক্সক্লুসিভ কিছু শব্দ নিয়ে আমি আলোচনা করতেছি, একটু দেখো, আর পদ নিয়ে আলোচনা হবে তো আজকে, অনেক বড় একটা চ্যাপ্টার, ওদিকে একটু সময় দিতে হবে তোমাদেরকে। পারিভাষিক শব্দ দেখো, পারিভাষিক শব্দটা হলো বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ। কি বলছি বলো তো, বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ। ভাবানুবাদ কি আর আক্ষরিক অনুবাদ কি, দেখো কোথায় আছে, মোবাইল ফোন, মোবাইল হলো এই যে মোবাইল হলো ভ্রাম্যমান, আর ফোন হলো দূরালাপনী। এখন তুমি দোকানে গিয়ে বলো আমাকে একটা ভ্রাম্যমান দূরালাপনী দেখাবেন, তারা তোমাকে বলবে কি মাথা ঠিক আছে, কিন্তু এই জন্য কথা বলার সময় যেহেতু আমরা ওই যে মোবাইলটা হাতের মধ্যে নেই না, এই জন্য নাম হলো মুঠোফোন। তাহলে মোবাইল শব্দের অর্থ হলো মুঠোফোন, হ্যাঁ, এটা হলো ভাবার্থ, ভাবানুবাদ, আক্ষরিক অনুবাদ না, ভাবানুবাদ। তাহলে বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ। বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ। যেমন অক্সিজেন, অম্লজান, হাইড্রোজেন, উদ্যান, ফাইল, নথি, সেক্রেটারি, সচিব, পিরিয়ডিক্যাল, সমীকরণ, ইকুয়েশন, সমীকরণ, গ্রাজুয়েট, স্নাতক, পোস্ট গ্রাজুয়েট, স্নাতকোত্তর, রেডিও, বেতার, টেলিভিশন, দূরদর্শন, মোবাইল, মুঠোফোন, কনজিউমার গুডস, ভোগ্যপণ্য, কাস্টমস হলো প্রথা। তাহলে এগুলো পারবে তোমরা। কাস্টম হলো শুল্ক। তাহলে খুব বেশি কোনো কষ্ট না। আর এই যে শীটটা দিলাম, এই শীটটা একটু পারিভাষিক পড়ে নিও, কমন পড়তে পারে নাও পড়তে পারে, ঠিক আছে। আর এখানে আমরা একটা বই সাজেস্ট সবসময় করে রাখি, সেখানে যে লহরীটা তোমরা হাতের কাছে রেখো, লহরী বইটায় এক্সক্লুসিভ যে পারিভাষিক শব্দগুলো আছে সেটা একটু দেখলেই আশা করি চলবে, তোমাদের কাজে লাগবে। ওকে, তো এই পর্যন্ত মোটামুটি পারিভাষিক এবং সমাজচারিত ভিন্নার্থক। এবার আমরা একটু পদে যেতে চাই। পদ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তারপরে যে সমুচ্চয় অব্যয়, অনন্য অব্যয়, একই পদ বিভিন্ন রকম হতে পারে, কীরকম হয় সেইগুলো নিয়ে আজকের বিশাল এক আলোচনা হবে, পদ নিয়ে, পদ। ওকে, তাহলে আমরা পদে যাচ্ছি। করো।
এটা আপাতত সরিয়ে রাখি। পদ দেখো, পদ কাকে বলে, পদ কি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে আবার। কেন দেখো, মানুষ গরু ছাগল জাতিবাচক, তাহলে স্যার নদ নদী পাহাড় পর্বত এটা জাতিবাচক কেন হলো? পদ। দেখো আগে আলোচনাটা শুরু করে নিই। পদ দেখো, পদ কাকে বলে? বিভক্তিযুক্ত শব্দমাত্রই পদ। এটা একটু বুঝেই আজকে আগের ক্লাসে আমরা একটু আলোচনা করেছিলাম। তারপর দেখো, বিভক্তিযুক্ত শব্দমাত্রই পদ। দাঁড়িয়ে দিয়ে তুমি অবলিক দিতে পারো। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই পদ। বিভক্তিযুক্ত শব্দমাত্রই পদ, অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই পদ। পদকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। কীভাবে দেখো, পদ কত প্রকার যদি তখন 5 প্রকার, কিন্তু পদকে কয় ভাগে ভাগ করা যায় সেটা একটু দেখো নাও। পদকে বিভিন্নভাবে ভাগ করা যায়। পদ প্রধানত 2 প্রকার। পদ প্রধানত 2 প্রকার। এক, সব্যয় পদ, আর 2 অব্যয় পদ। বুঝছো? এখন সব্যয় আর অব্যয়ের মধ্যে স্যার তফাৎ কি সেটা দেখাচ্ছি। সব্যয় আর অব্যয় 2টা অংশ, বুঝছো? এই সব্যয় পদ আবার 2 প্রকার। কি কি দেখো, একটা নামপদ, আরেকটা হলো ক্রিয়াপদ। একটা নামপদ, একটা হলো ক্রিয়াপদ। এই নামপদ আবার 3 প্রকার। কি কি দেখো, নামপদ 3 প্রকার। বিশেষণ, সর্বনাম। এটা কয় প্রকার দেখো, এটা হলো 3 প্রকার। কি কি, বিশেষণ, সর্বনাম। তাহলে পদকে কয় ভাগে ভাগ করা যায়? বিভক্তিযুক্ত শব্দমাত্রই পদ, আবার বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই পদ। পদকে কয় ভাগে ভাগ করা যায়? পদ প্রধানত 2 প্রকার। একটা কি, একটা হলো সব্যয় পদ, আর একটা হলো অব্যয় পদ। সব্যয় পদ কয় প্রকার? 2 প্রকার। কি, একটা নামপদ আর একটা ক্রিয়াপদ। একটা নামপদ, একটা হলো ক্রিয়াপদ। নামপদ কয় প্রকার? 3 প্রকার। কি, বিশেষণ, সর্বনাম। কি বলেছি বলো তো? বিশেষণ, সর্বনাম। তাহলে পদ, মোট পদ কয় প্রকার? পদ 5 প্রকার। কি পদ 5 প্রকার। কি? 1, এটা পারবে, এটা আমি আর লিখলাম না। বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এবার দেখো পদ কাকে বলে সেটা একটু বুঝে নিই। বলছি বিভক্তিযুক্ত শব্দমাত্রই পদ। বিভক্তিযুক্ত শব্দমাত্রই পদ। তাহলে বিভক্তি থাকতে হবে। দেখে পথ চলো, দেশে মানুষ চাঁদে গিয়েছে। কোথায়? চাঁদে আছে। আর যদি বিভক্তি নাও থাকে, বাক্যে ব্যবহৃত লিখতে পদ, তাহলে বাক্য কেমনে বুঝবো? ওই বাক্যে 2টি অংশ থাকবে, একটা নামপদ থাকবে, ক্রিয়া থাকবে। দেখে চলো, দেখে বড় আম পেকেছে, এই যে বড় এগুলো সব পদ। পেকেছে, ক্রিয়া থাকতে হবে ওই বাক্যে, নাহলে এটা ক্রিয়া হবে না। তাহলে পদকে 2 ভাগে ভাগ করা। আচ্ছা, বিভক্তিযুক্ত হলেও পদ হবে, বিভক্তি না থাকলেও বাক্যে ব্যবহৃত হলেই পদ। বাক্যে ব্যবহৃত হলেই বিভক্তি। দেখো একটা মজার বিষয় কি, সব বাক্যে কিন্তু বিভক্তি থাকবে না, কিন্তু বাক্যে ব্যবহৃত হলেই বিভক্তি হবে। বাক্যে ব্যবহৃত হলেই বিভক্তি হবে। বিভক্তি থাকলেই কিন্তু বাক্যে পদ হবে, বিভক্তি থাকলেই। আর বিভক্তি না থাকলেও পদ হবে বাক্যে ব্যবহৃত হলে। বিভক্তি, কারণ বিভক্তিযুক্ত থাকলেই সেটা কিন্তু বাক্যে ব্যবহৃত হয়। আবারও বলি, বিভক্তি থাকা সবগুলো শব্দই কিন্তু বাক্যে ব্যবহৃত হয়।
তবে বাক্যে ব্যবহৃত সব শব্দেই বিভক্তি থাকে না, তাহলে বিভক্তি যুক্ত হলেই কিন্তু পদ হবে, আর এটা নো ডাউট। বাট বিভক্তি না থাকলেও যদি বাক্যে ব্যবহৃত হয় সেটা পদ কিন্তু, ঠিক আছে। তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই পদ আর বিভক্তিযুক্ত, দুইভাবে ভাগ করা যায়। এবং সব্যয় অব্যয়টা একটু দেখাচ্ছি, দেখো সব্যয় কি? সব্যয় হলো পরিবর্তনশীল, জানো? লিখছি কি জানো? আমি চাই, এই যে আমি চাই, এটা হয় বলো, আমি চাই, আমি চাই। তাহলে কীভাবে বুঝবো? দেখো উত্তম পুরুষ যদি হয়, দেখো আমি আমরা, এই যে পোস্ট দেওয়ার সময় যেটা কী পরিমাণ ভুল রাখে, আমি আমরা, এটা হলো হ্রস্বই হবে, আমি আমরা, আমি চাই, আমরা চাই, হ্যাঁ, আমি দেখি, আমরা দেখি, ই হ্রস্বই। এবার দেখো মধ্যম পুরুষ যদি হয়, তুমি, তোমরা, তাহলে হবে ওকার হবে, তুমি চাও, তোমরা চাও, হ্যাঁ, তুমি তোমরা। আর সে তারা যদি হয় তাহলে অন্তস্থ হবে, সে যায়, তারা যায়, হ্যাঁ, সে তারা। তাহলে আমি আমরা হলে হ্রস্ব হবে, আমি যাই, আমরা যাই, তুমি যাও, তোমরা যাও, সে যায়, তারা যায়, এগুলো হলো এটা। তাহলে দেখো 3বার হয়ে গেছে, আমি যাই, আমি যাই, তুমি যাও, সে সে যায়। তাহলে দেখো এই যে পরিবর্তন হয়ে গেল না, এই পরিবর্তনটাকে বলা হয় সব্যয়। সব্যয়টা হলো পরিবর্তন, আর অব্যয় কখনো পরিবর্তন হবে, দেখো ও, এবং, আর, এগুলো কখনো পরিবর্তন হয় না, এই পরিবর্তন না হওয়ার কারণে এটা অব্যয়। তাহলে সব্যয় হলো পরিবর্তনশীল আর অব্যয় হলো অপরিবর্তনশীল। ক্লিয়ার? এটুকু বুঝে নাও, পরে আমি প্রশ্নগুলো সলভে যাচ্ছি ইনশাল্লাহ, এগুলো তখন আমরা বুঝাই দেবো। এবার দেখো নামপদ হলো পৃথিবীতে যত জিনিস আছে, দুইটা জিনিস আমরা তোমাদেরকে একটু পরের যখন প্রত্যেক ক্লাসটা নেবো আরও ভালো করে শিখবো। দুইটা জিনিস, হয় নাম বোঝাবে না হলে ক্রিয়া বোঝাবে। যেমন কলম নাম, লেখা কাজ, বই নাম, পড়া কাজ, হ্যাঁ, ঠিক আছে না? ভাত নাম, খাওয়াটা কাজ। যত নাম পৃথিবীতে যত জিনিস আছে, দুইটা, হয় নাম বোঝাবে নাহলে কাজ বোঝাবে, আর কিছুই না, নাম কাজ। দেখুন এই যে দেখো নামপদ, তাহলে নামপদ এবং ক্রিয়াপদ বুঝছো। আর নামপদ 3 প্রকার, বিশেষ্য, বিশেষ্য হলো কোনো কিছু নাম, বিশেষণ হলো শুধু গুণ না, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। যেমন দোষ কি, দেখো দুষ্ট ছেলের সাথে মিশবা না, সে মন্দ কথা বলে, হ্যাঁ, এটা দোষ। গুণ কি, ভালো ছেলেকে সবাই পছন্দ করে। অবস্থা কি, যেন অবস্থা, টাটকা মাছ, তাজা শাকসবজি। সংখ্যা হলো যে কোনো সংখ্যা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, সপ্তদশ পৃষ্ঠা, অষ্টদশ শতাব্দী, এরকম, এটা সংখ্যার। পরিমাণ দেখো 1000 টনি জাহাজ, সমগ্র বাংলাদেশ 5 টন, এই যে ট্রাকে লেখা থাকতো, এটা হলো পরিমাণ। তাহলে দোষ, গুণ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এটা বোঝালে কী হবে বলো তো? এটা হবে বিশেষণ। আর সর্বনাম কি? বিশেষ্যের পরিবর্তে যা বসে, বিশেষ্য পরিবর্তে যা বসে, আমি আমরা, উত্তম পুরুষ হলে আমি আমরা, মধ্যম পুরুষ হলে তুমি তোমরা, নাম পুরুষ হলো সে তারা, এগুলো হলো সর্বনাম। এগুলো কি? সর্বনাম। কাছে হলে এইগুলো, এই সব, দূরে হলে ওইগুলো, ওই সব, হ্যাঁ, এগুলো হলো। আবার যদি সাকল্য বোঝায়, হ্যাঁ, সব সর্বসাকল্যে একত্রে, এটাগুলো, এটা হলো সর্বনাম, এটা হলো সর্বনাম। তাহলে সর্বনাম নিয়ে ঝামেলা নেই, ঝামেলা যেগুলো হবে আজকে দেখো কোথায় কোথায় ঝামেলা হয়। ক্রিয়া, তারপরে বিশেষ্য। এবার দেখো বিশেষ্য কি, সবার আগে আসি বিশেষ্য পদে। বিশেষ্য পদ, বিশেষ্য পদ কোনো কিছুর নামকে বলা হয়, কোনো কিছুর নামকে বলা হয় বিশেষ্য। কোনো কিছু নামকে বিশেষ্য। এখন সংজ্ঞাটা যখন শ্রেণীবিভাগটা আলোচনা করবো সব নামই তুমি পেয়ে যাবা। দেখো শুরুতেই বলছিলাম মানুষ, গরু, ছাগল জাতিবাচক, তাহলে স্যার নদ নদী পাহাড় পর্বত কেন জাতিবাচক হলো? আবার পদ্মা, মেঘনা, যমুনা, এটা কেন সংজ্ঞা বা নামবাচক হলো? এটা নিয়ে আলোচনা হবে আজকের। হ্যাঁ, একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো বিশেষ্য পদ 6 প্রকার।
বিশেষ্য পদ 6 প্রকার। 1 সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য। 2 দেখো জাতিবাচক। এটা এখন মুখস্থ করতে হবে আমার সঙ্গে সঙ্গে, কিন্তু ব্যাকরণ এগুলো মুখস্থ করার সাথে কোনো গতি নেই। মুখস্থ না করলে তোমাদের তাহলে বুঝবা কী হবে। জাতিবাচক বিশেষ্য 3, এটা মুখস্থ করতে হবে, কিন্তু মুখস্থ কারণ গ্রামার তোমাদেরকে বলেছিলাম অর্ধেক বোঝা অর্ধেক মুখস্থ, বুঝছো। জাতিবাচক বিশেষ্য 3, সমষ্টিবাচক বিশেষ্য 4, বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য 5, গুণবাচক বিশেষ্য 6, ভাববাচক বিশেষ্য। 1 সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, 2 জাতিবাচক বিশেষ্য, 3 সমষ্টিবাচক বিশেষ্য, 4 বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য, 5 গুণবাচক বিশেষ্য, আর 6 ভাববাচক বিশেষ্য। বলো কি কি? সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য। একটু বলে নাও। আচ্ছা, সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য কি? সংজ্ঞাগুলো তো এখানে দেয়াই আছে, এটা আমি আলোচনা আর করলাম না, আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। সংজ্ঞা বা নামবাচক বিশেষ্যটা এখানে সব চমৎকার করে দেওয়া আছে, আমি একটু বুঝিয়ে দিই, কারণ আমি সিটির দিকে তাকালে, কারণ আমার তো মুখস্থ, আমি এটা বুঝাইনি তোমাদেরকে, তোমরা দেখে নিও। সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য হলো, দেখো, কোনো ব্যক্তির নাম, কোনো গ্রন্থের নাম, কোনো ভৌগোলিক স্থান, স্থাপনা, ডেফিনিশন যেটা বোঝায় সংজ্ঞা বা নামবাচক। এই যে দেখো কোনো ব্যক্তির নাম, এই যে আমাদের হাত পা নাক কান এগুলো কিন্তু সংজ্ঞা বা নামবাচক। তারপরে এই দেখো ওমর, আনিস, মাইকেল, রবীন্দ্রনাথ, সব বস্তুবাদ সংজ্ঞা বা নামবাচক। তারপরে কোনো গ্রন্থের নাম, এই যে দেখো অগ্নিবীণা, এই যে দেখো অগ্নিবীণা, তারপরে গীতাঞ্জলি, তারপরে লহরী, এগুলো সব সংজ্ঞা বা নামবাচক গ্রন্থের নাম। ভৌগোলিক স্থান, ঢাকা, দিল্লি, আগ্রা, তাজমহল, কোনো নদীর নাম যদি হয়, কিন্তু সমস্ত নদ, দেখো একটা জিনিস বুঝে যাও, সমস্ত নদ যদি হয়, এই যে মানুষ, এটা হলো জাতি, সবাইকে বোঝাবে, কাউরে বাদ দেবে না। মানুষ, ইংরেজ, দেখো ইংরেজ, মানুষ, ইংরেজ, বাঙালি, এগুলো সব হলো জাতিবাচক। মানুষ, ইংরেজ, বাঙালি। কিন্তু একটা কথা আছে এখানে, তোমাদেরকে একটা কথা বুঝাইনি। মানুষ, ইংরেজ, বাঙালি, কিন্তু সমস্ত নদ যদি বোঝায়, নদ, নদী, তারপরে পাহাড়, পর্বত, এটা কিন্তু জাতিবাচক। তাহলে ওমর, তারপরে দেখো অগ্নিবীণা, লহরী, এগুলো। এবার দেখো কিন্তু নদীর নাম যদি আলাদা করে বোঝায়, তাহলে সংজ্ঞা বা নামবাচক কিন্তু, যেমন পদ্মা, এই যে দেখো পদ্মা, মেঘনা, যমুনা, পদ্মা, মেঘনা, যমুনা। তাহলে কি কি? ওমর, আনিস, মাইকেল, রবীন্দ্রনাথ, সব ব্যক্তির নাম, গ্রন্থের নাম, ভৌগোলিক স্থান, নদী, তারপরে তাজিংডং, হিমালয়, এই যে পাহাড় পর্বতের নাম, এগুলো সব সংজ্ঞা বা নামবাচক। আর সমস্ত জাতি বোঝালে। এখন একটা মজার বিষয় দেখো, সমস্ত পাখিকে বোঝাচ্ছে জাতিবাচক, সমস্ত ময়নাকে বোঝালে সেটাও জাতিবাচক, কিন্তু তুমি একটা ময়নার নাম রাখলা মিঠু, ওইটা হলো সংজ্ঞা বা নামবাচক। গরু জাতিবাচক, কিন্তু একটি গরুর নাম রাখা ধবলি, ওইটা কিন্তু যে সংজ্ঞা বা নামবাচক, ওই যে সংজ্ঞা বা নামবাচক। আর সমষ্টি কি? অনেক না, সব না, তবে অনেক। যেমন দেখো এক ঝাঁক পাখি ঘুরে গেল, অনেক, একের অধিক ঝাঁক, বহর, অনেক, দল, সভা, সমিতি, ঝাঁক, বহর, দল, সমিতি, মাহফিল, এটা হলো জাতিবাচক, সমষ্টিবাচক। তাহলে ঝাঁক, বহর, দল, সভা, সমিতি, মাহফিল, এটা হলো কি বলো তো? এটা হলো। আর বস্তুবাদ দ্রব্যবাচক হলো, দেখো এটা সব বই খাতা, এই বিল্ডিংটা করতে কি লাগছে? ইট, কাঠ, পাথর, এই যে আমাদের কাপড় চোপড়, পোশাক আশাক, ঘড়ি, চশমা, এই ধরনের বই খাতা, পেন্সিল, এগুলো হলো বস্তুবাদ দ্রব্যবাচক। এই যে লবণ, পানি, ইট, কাঠ, পাথর, সব বই খাতা পেন্সিল বস্তুবাদ দ্রব্যবাচক। তাহলে দেখো এই চারটা নিয়ে কোনো ঝামেলা নেই।
কোনো যদি এই যে গ্রন্থের নাম, ভৌগোলিক স্থান, স্থাপনা, ব্যক্তির নাম সব হলো সংজ্ঞা বা নামবাচক। সমস্ত জাতি বোঝালে জাতিবাচক। সমষ্টি কি একত্রে অনেক কিছু বোঝাবে। ঝাঁক, বহর, বহর মানে বিশাল একটা দল আর কি। দল, সভা, সমিতি, মাহফিল, মাহফিল একা না, সমিতি একা হয় না। আর বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য কি? লবণ, পানি, ইট, কাঠ, পাথর, এটা বস্তু বা দ্রব্যবাচক। ঠিক আছে। এখন সমস্যা হলো গুণ হলে বিশেষণ, তাহলে গুণবাচক বিশেষ্য কি? আর ভাব হলো ক্রিয়া, তাহলে ভাববাচক বিশেষ্য কি? ক্রিয়া হলেই দেখো একটু বুঝো, যদি কারো ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে কিন্তু বিশেষণ হবে, কারো ক্ষেত্রে প্রযোজ্য হলে। বাট গুণের যদি নাম বোঝায় তাহলে গুণবাচক। কীভাবে দেখো, খারাপ ছেলেদের সাথে মিশো না, এই খারাপটা কিন্তু বিশেষণ, মন্দ কথা বলতে নেই, মন্দটা বিশেষণ। কিন্তু যখন বলবে কি মন্দটা এর মধ্যে আছে, এটা গুণবাচক বিশেষ্য। আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি, পানি তরল, কিন্তু তুমি যখন বলবা বাজারে তারল্য সংকট দেখা দিছে, এই তারল্য হলো গুণবাচক বিশেষ্য। দেখো, সে দরিদ্র, এটা সে ক্ষেত্রে প্রযোজ্য না, এটা দরিদ্র, সে দরিদ্র, দরিদ্রটা কিন্তু বিশেষণ। কিন্তু যখন বলবা হে দারিদ্র তুমি মরে করেছ মহান, এই দারিদ্র হলো গুণবাচক বিশেষ্য। তার কথার মধ্যে একটি মাধুর্য, সে মধুর মধুর কথা বলে, মধুর বিশেষণ। কিন্তু যখন বলবা তার কথার মধ্যে একটি মাধুর্য রয়েছে, এই মাধুর্য হলো গুণবাচক বিশেষ্য। নিম তিতা, তিতাটা বিশেষণ, কিন্তু যখন বলবা তুমি দোস্ত তিক্ততা ভালো না, এই তিক্ততা হলো গুণবাচক বিশেষ্য। তাহলে দেখো, পানি তরল, তরল বিশেষণ, কিন্তু বাজারে তারল্য সংকট দেখা দিছে, তাহলে তারল্য, মাধুর্য, তিক্ততা, সততা, দারিদ্র। সততা কি হবে? দেখো, সে সৎ, সৎ কিন্তু বিশেষণ, যখন বলবা সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এই সততাই হলো গুণবাচক বিশেষ্য। তাহলে তারল্য, মাধুর্য, তিক্ততা, সততা, দারিদ্র, আমি এটা বুঝাতে পেরেছি সম্ভবত। এটা গুণবাচক। আর ভাববাচক কি? দেখো, দেখাটা ক্রিয়া, কিন্তু ক্রিয়ার যদি নাম হয় তাহলে ভাববাচক বিশেষ্য। আমি তোমাকে দেখেছি, দেখাটা ক্রিয়া, কিন্তু দেখার কাজ কি? যখন দর্শন, এই দর্শন। শোয়াও, শোয়াটা ক্রিয়া, শোয়ার কাজ হলো শয়ন। খাও, খাওয়াটা ক্রিয়া, খাওয়ার কাজের নাম কি জানো? ভোজন। তাহলে যাও, যাওয়াটা ক্রিয়া, যাই, কিন্তু যাওয়ার কাজের নাম কি জানো? গমন। তাহলে গমন, দর্শন, শয়ন, ভোজন। গমন, দর্শন, শয়ন, ভোজন, এটা হলো তোমার ভাববাচক বিশেষ্য। তাহলে দেখো, সংজ্ঞা বা নামবাচক, ব্যক্তির নাম, গ্রন্থের নাম, ভৌগোলিক আছে। জাতিবাচক সমস্ত জাতি, সমষ্টিবাচক অনেক ঝাঁক বহর দল, বস্তু লবণ, পানি, ইট, কাঠ, পাথর। গুণবাচক কি? তারল্য, মাধুর্য, তিক্ততা, সততা। আর ভাববাচক কি? গমন, দর্শন, শয়ন, ভোজন। এটা এবার দেখো, বিশেষণ। দেখো, বিশেষণ ওই যে একসাথে বলছিলাম যে পদ দ্বারা অন্যান্য পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায়, এগুলো বিশেষণ এই শুরুতেই। কিন্তু বিশেষণটা যেটা হলো, দেখো বিশেষণ দুই প্রকার। একটা হলো নাম বিশেষণ, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে উদাহরণ সহ আসছে। একটা দেখো, একটা নাম বিশেষণ, আর একটা হলো ভাব বিশেষণ। একটা নাম বিশেষণ, একটা ভাব বিশেষণ। এখন উদাহরণ তো দিয়ে নেই, তারপরে তোমাদের সাথে কথা হবে। আচ্ছা, একটু নিচে লিখি, নাম বিশেষণ এখানে 1, আর এটা 2, ভাব বিশেষণ। নাম বিশেষণ কি? দেখো, নাম বিশেষণ কি? উদাহরণ দিলাম, সুস্থ সবল দেহ, সুস্থ সবল দেহ কার না কাম্য। সুস্থ সবল দেহ কার না কাম্য। আর দেখো, সে রূপবান ও গুণবান, সে রূপবান ও গুণবান। আর ভাব বিশেষণ কি? দেখো, ভাব বিশেষণ হলো নাম্বার 1, ধীরে ধীরে
বায়ু বয়, ধীরে ধীরে বায়ু বয়। আর একটা হলো ধীরে ধীরে বায়ু বয়। আর একটা হলো ঘোড়া অতি দ্রুত চলে। আর একটা আছে কিন্তু তোমাদের, সেটা হলো বিশেষণের অতিশয়ন। নাম বিশেষণ কি দেখো, নাম বিশেষণটা হলো যে বিশেষণ পদ বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষিত করে। অর্থাৎ যে বিশেষণ পদটা কেবল বিশেষ্য এবং সর্বনাম পদের জন্যই বসে সেটা নাম বিশেষণ। যে বিশেষণটা কেবল বিশেষ্য এবং সর্বনাম পদের জন্যই বসে সেটা হলো নাম বিশেষণ। যেমন দেখো, সুস্থ সবল দেহ কার না কাম্য। সুস্থ সবল দেহ, দেহটা কোন পদ? দেহটা হলো বিশেষ্য পদ। হ্যাঁ, আর সুস্থ সবল কি? সুস্থ সবল বিশেষণ। তাহলে এই যে দেহর জন্য যে বসছে এটা হলো নাম বিশেষণ। তাহলে যে বিশেষণ পদটা কেবল বিশেষ্য পদের জন্য বসে সেটা হলো নাম বিশেষণ, বিশেষ্য এবং সর্বনাম। দেখো, সুস্থ সবল বিশেষণ কার জন্য বসে? দেহ কোন পদ? বিশেষ্য, সুতরাং এটা নাম বিশেষণ। এবার দেখো, সে রূপবান ও গুণবান, এ বাক্যে রূপবান ও গুণবান হলো বিশেষণ, কার জন্য বসছে? সে কোন পদ? সর্বনাম। তাহলে সর্বনাম পদের জন্য যদি বসে সেটাও হলো নাম বিশেষণ। তাহলে যে বিশেষণ পদটা কেবল বিশেষ্য এবং সর্বনাম পদের জন্য ব্যবহৃত হবে তাকে বলা হবে নাম বিশেষণ। ঠিক আছে? যেমন দেখো, সুস্থ সবল দেহ কার না কাম্য, সুস্থ সবল হলো বিশেষণ, দেহর জন্য নাম বিশেষণ। ভালো করে বুঝে নিও, কিন্তু আমি উদাহরণ যাচ্ছি। আর সে রূপবান ও গুণবান, এখানে রূপবান ও গুণবান বিশেষণ বসছে সে সর্বনাম পদ, এটা নাম বিশেষণ। আর ভাব বিশেষণ কি দেখো, যে বিশেষণটা কেবল বিশেষ্য সর্বনাম ভিন্ন অন্য পদের জন্য বসে সেটা ভাব বিশেষণ। ভালো করে লক্ষ্য করো। যেমন ধীরে ধীরে বায়ু বয়। এখন দেখো এখানে বিশেষণ কোনটা? ধীরে ধীরে। কার জন্য বসছে? বায়ুর জন্য, বওয়ার জন্য। বায়ুর জন্য কখনো ধীরে ধীরে হয় না, বওয়ার জন্য। বায়ুটা কী হবে? ধীরে ধীরে। এই ধীরে ধীরেটা হলো ওই যে বওয়াটা ক্রিয়া, এই জন্য ভাব বিশেষণ। ভালো করে বুঝে নাও। ঘোড়া অতি দ্রুত চলে, চলাটা কিন্তু ক্রিয়া, চলাটা হলো ক্রিয়া। চলাটা কার জন্য বসছে? চলাটা ঘোড়াটা, দেখো এখানে অতি দ্রুত হলো বিশেষণ, কার জন্য বসছে? ঘোড়ার জন্য না, চলার জন্য। এই চলার জন্য যখন বসছে তখন এটা হলো ভাব বিশেষণ। তাহলে আর একটা বুঝে নাও, আগেই বলেছি যে বিশেষণটা কেবল বিশেষ্য এবং সর্বনাম পদের জন্য বসবে সেটা নাম বিশেষণ। আর যে বিশেষণটা বিশেষ্য সর্বনাম ভিন্ন অন্য পদের জন্য বসবে সেটা ভাব বিশেষণ। যেমন ধরো, লাল ঘোড়া ভালো খায়। তাহলে লাল ঘোড়াটা হলো, এই যে লাল হলো নাম বিশেষণ কারণ ঘোড়ার জন্য বসছে, আর খায়টা ক্রিয়া, ভালোটা হলো বিশেষণ, ভালো খায়, এই ভালোটা হলো ভাব বিশেষণ। তাহলে নাম বিশেষণ আর ভাব বিশেষণের মধ্যে তফাৎটা আমি বোঝাতে পারছি। ওকে, এখন দেখো প্রশ্ন হতে পারে, স্যার বিশেষণের অতিশয়ন কি? এখান থেকে বিসিএসে প্রশ্ন আসছে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ক্রিয়া অব্যয়টাও নেই, অনেক কথা আছে রে। অব্যয়, সমুচ্চয়, অনন্যয়, অনেক অব্যয়, ক্রিয়াটাও আছে। ক্রিয়াটা বোঝাতে হবে তোমাদেরকে। একটা আচ্ছা, একটা কথা শোনো। রেডি সবাই? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, এই জন্য আমরা একটু মেডিটেশন করে নিলাম। মেরুদণ্ড সোজা রাখবা, বসার সময় সবসময় মেরুদণ্ড সোজা করে রাখবে। একটু লক্ষ্য করো না প্লিজ। এই তোমরা দেখো, তুলনা যখন বোঝায়, তুলনা যদি, এই যে দেখো গাছ হতে পাতা পড়ছে, এটা কিন্তু অতিশয়ন না। কিন্তু যখন বলা হবে রিতা থেকে মিতা বড় বা রিতা হতে মিতা বড়, এই হতেটা কিন্তু অতিশয়ন। বুঝতে পারছি? আমি কি বুঝাতে পারি নাই? আবারও লক্ষ্য করো। একাধিক পদের মধ্যে যখন তুলনা বোঝায়, অর্থাৎ একের থেকে অপরের উৎকর্ষ বা অপকর্ষ বুঝালে বিশেষণের অতিশয়ন হয়। একাধিক পদের মধ্যে যখন তুলনা বোঝায়, অর্থাৎ একের থেকে অপরের উৎকর্ষ বা অপকর্ষ বুঝালে বিশেষণের অতিশয়ন হয়। যেমন দেখো, রায়হান ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছেলে, বুদ্ধিমানটা বিশেষণ আর সবচেয়ে হলো অতিশয়ন। বুঝতে পারছো? তারপর দেখো, ভাইদের মধ্যে রহিম বড়, বড়টা বিশেষণ
আর এই যে মধ্যেটা এটা অতিশায়ন। তুমি যদি বলো ঘরের মধ্যে কে, তাহলে কিন্তু আর অতিশায়ন হচ্ছে না, এটা তুলনা বুঝাইলেই। তারপরে আরেকটু ভালো করে লক্ষ্য করো না ভাইয়া। তারপরে হলো রীতা হতে মিতা বড়, এই যে হতে অতিশায়ন। বাংলাতে হতে থেকে সে হলো, কিন্তু সংস্কৃতিতে এটা হয় না। সংস্কৃতে তর আর তম, দুইটা পদের মধ্যে তর, বহুর মধ্যে তম। যেমন দেখো, যমুনা বাংলাদেশে একটি দীর্ঘ নদী, পদ্মা দীর্ঘতর কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। যমুনা বাংলাদেশে একটি দীর্ঘ নদী, পদ্মা দীর্ঘতর কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী, দুইটার মধ্যে তর বহু মধ্যে। চাঁদ, সূর্য এবং পৃথিবীর মধ্যে, লক্ষ্য করো কিন্তু এটা একটু পরে দেখাচ্ছি, এখানে ধরতেছি আমি আবার। চাঁদ, সূর্য এবং পৃথিবীর মধ্যে সূর্য হলো বৃহত্তম, সূর্য হলো বৃহত্তম। এবার দেখো, চাঁদ পৃথিবী হতে ক্ষুদ্রতর হবে না তর হবে? ক্ষুদ্রতর হবে, তাহলে দুইটার মধ্যে তর। কিন্তু এবার একটু বোঝাচ্ছি, দেখো আরেকটা বোঝাই। পৃথিবী চাঁদ হতে বৃহত্তর না তম হবে? কেন তম হবে? তর হবে, দুইটার মধ্যে তর হয় না। তাহলে পারবা না বলো? একাধিক পদের মধ্যে যখন তুলনা বোঝাবে, একের থেকে অপরের ভালো মন্দ বুঝাইলি, তুলনা বুঝাইলি, ওই যে হতে থেকে চেয়ে, এগুলো হলো অতিশায়ন। বাংলাতে হতে থেকে চেয়ে হলো, সংস্কৃতে তর এবং তম হবে। আর কখনো কখনো ষষ্ঠী বিভক্তি রয়ের দ্বারা অতিশায়ন বোঝায়। দেখো একবার আসছিল, এ মাটি সোনার বাড়া, সোনার কনপদ, লক্ষ্য করো ষষ্ঠী বিভক্তি রয়ের। এ মাটি সোনার বাড়া, সোনার কি? সোনার। দেখো এ মাটি সোনার বাড়া, সোনার বাড়া, বাড়া মানে কি? বাড়তি, অতিরিক্ত, অতিরঞ্জিত। তাহলে এ মাটি সোনার বাড়া মানে কি? এ মাটি সোনার থেকেও বাড়তি, সোনার থেকে অতিরঞ্জিত। এ মাটি সোনার বাড়া, সোনা সোনার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, সোনার থেকেও বাড়তি, সোনার থেকেও অতিরঞ্জিত। তাহলে এই রটা এখানে সোনার কোন পদ? সোনার হলো অতিশায়ন। তাহলে একাধিক পদের মধ্যে যখন তুলনা বোঝায়, অর্থাৎ একের থেকে অপরের উৎকর্ষ বা অপকর্ষ, অর্থাৎ একের থেকে অপরের ভালো মন্দ বোঝালে বিশেষণের অতিশায়ন হয়। তো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, একাধিক পদের মধ্যে যখন তুলনা বোঝায়, অর্থাৎ একের থেকে অপরের উৎকর্ষ বা অপকর্ষ, অর্থাৎ একের থেকে অপরের ভালো মন্দ বোঝালেই বিশেষণের অতিশায়ন হয়। ঠিক আছে? যেমন ধরো আর কোনো নেই, শোনার চেয়ে এই তো আর তিনটা। একটা হলো তরতম, সংস্কৃত বাংলায় হতে থেকেছে, মধ্যে ভিতরে ওইটা অপেক্ষা। যেমন বাঘ অপেক্ষা সিংহ শক্তিশালী, এই যে অপেক্ষা। ওকে, সংস্কৃতের তরতম, দুইয়ের মধ্যে বোঝালে তর, বহুর মধ্যে বোঝালে তম। আর কখনো কখনো ষষ্ঠী বা রয়ের দ্বারাও বিশেষণে অতিশায়ন বোঝায়। যেমন যমুনা বাংলাদেশের দীর্ঘ নদী, পদ্মা দীর্ঘতর কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। ওকে, এবার দেখো গেল। তো আমি এটা নিয়ে আর কোনো ঝামেলা রইল না তোমাদের সাথে আমার। তো এবার একটু মূল আলোচনায় যাব। ঠিক আছে? বিশেষ্য গেল, বিশেষণ গেল, এবার অব্যয়টা যাব। অব্যয় শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা যায়, আর অব্যয় চার প্রকার। কেমন লাগে বলো? আর ক্রিয়া তো আছেই। অকর্ম, কর্ম মনে করলে ছেলেমেয়েরা মনে কাজ, আসলে কাজ কর্ম না, কাজ কি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দেখো অব্যয় কথাটির অর্থ ন ব্যয়। অব্যয় ওই যে পরিবর্তন হয় না, অব্যয় কথাটির অর্থ ন ব্যয়। অব্যয় কথাটির অর্থ ন ব্যয়, কোনো পরিবর্তনশীল। পুরুষ, পুরুষ ও বচন ভেদে, পুরুষ ও বচন ভেদে যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয়। অব্যয় শব্দটির অর্থ ন ব্যয়। পুরুষ ও বচন ভেদে যে পদের কোনো পরিবর্তন ঘটে না বা হয় না তাকে বলা হয় অব্যয়। অব্যয় অব্যয় শব্দগুলিকে তিন ভাগে ভাগ করা যায়। বাংলাদেশে ব্যবহৃত অব্যয় শব্দগুলিকে তিন ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, যেমন খাঁটি বাংলা অব্যয়, খাঁটি বাংলা অব্যয়, খাঁটি বাংলা অব্যয় কে কি? ও এবং আর, হ্যাঁ, এগুলো খাঁটি বাংলা অব্যয়। আর সংস্কৃত অব্যয় দুই, দেখো সংস্কৃত অব্যয়, সংস্কৃত অব্যয় কি? হঠাৎ, হঠাৎ, সহসা, হঠাৎ সহসা, দৈবাৎ, তৎক্ষণাৎ, এটা সংস্কৃত অব্যয়। আর বিদেশি অব্যয় দেখো তিন, বিদেশি অব্যয়
বিদেশি অব্যয় কি কি? শাবাশ, শাবাশ, খাসা, মাইরি, হ্যাঁ, মারহাবা, এটা বিদেশি অব্যয়। তাহলে দেখো খাঁটি বাংলা ও এবং আর কোন অব্যয়, খাঁটি বাংলা সংস্কৃত অব্যয় কি? হঠাৎ, সহসা, দৈবাৎ, তৎক্ষণাৎ। আর বিদেশি অব্যয় কি? শাবাশ, খাসা, মাইরি, মারহাবা, মারহাবা, দিলরুবা, এটা হলো বিদেশি অব্যয়। এগুলো পারবা তোমরা। শাবাশ তালা বসে কিন্তু দুইটি। তাহলে শাবাশ, খাসা, মাইরি, মারহাবা কোন অব্যয়? বিদেশি। হঠাৎ, সহসা, দৈবাৎ, তৎক্ষণাৎ কোন অব্যয়? সংস্কৃত। আর খাঁটি বাংলা অব্যয় কি? ও এবং আর, এগুলো কোন অব্যয়? এগুলো খাঁটি বাংলা অব্যয়। এবার দেখো অব্যয় 4 প্রকার, যেটা লাগবে সেখান থেকে, এখান থেকে উদাহরণ সহ অব্যয় 4 প্রকার। অব্যয় 4 প্রকার, দেখো কি কি 4 প্রকার? অব্যয় 4 প্রকার। সমুচ্চয় অব্যয় 1, সমুচ্চয় অব্যয়, সমুচ্চয় অব্যয় 2, অনন্যয়ী অব্যয়, অনন্যয়ী অব্যয় 3, অনুসর্গ অব্যয়, আর 4 ওই যেই সেই অনুকর অব্যয় বা ধন্যাত্মক অব্যয়, বা ধন্যাত্মক অব্যয়। এগুলো আমি পরে আবার রিপিট করব। দেখো অনুকর অব্যয় বা ধন্যাত্মক অব্যয়, এটা পারবা। ধ্বনি, বস্তুর ধ্বনি, প্রাণীর ধ্বনি বা অনুভূতিজাত। বস্তুর ধ্বনি, শুকনো পাতার মর্মর ধ্বনি, ফ্যানটা নষ্ট হলে গড় গড় শব্দ হবে, এটা বস্তুর ধ্বনি। প্রাণীর ধ্বনি, ব্যা ব্যা ট্যাটা প্যাক প্যাক, এই ট্যাটা করছে কেন, এটা প্রাণী। আর অনুভূতিজাত, দেখা যাবে না, কুটকুট করে কামড়াচ্ছে, দেখা যায় না, ফোড়া টন টন করছে, বাইরে ঠা ঠা রৌদ্র, বাড়িটি খাঁ খাঁ করছে, এটা হলো অনুভূতিজাত। তাহলে বস্তুর ধ্বনি, প্রাণীর ধ্বনি বা অনুভূতিজাত হলো অব্যয়, হলো অনুকর অব্যয় বা ধন্যাত্মক অব্যয়। যেমন দেখো ফোড়া টন টন, মাছি ভন ভন, কাশে খন খন, থালা ঝনঝনার। অনুসর্গ অব্যয়, অনুসর্গ অব্যয় কি? দেখো ওই যে দ্বারা, দিয়ে, কর্তৃক, হতে, থেকে, সে, এই কটা মনে রাখো। দ্বারা, দিয়ে, কর্তৃক, হতে, থেকে, সে। যেমন সবাইকে দিয়ে সব কাজ হয় না, বিভক্তিও হয় আবার স্বাধীন হয়। সবাইকে দিয়ে, সবাইকে দিয়ে সব কাজ হয় না। তাহলে এই যে দেখো সবাইকে দিয়ে, এটা অনুকর অনুসর্গ অব্যয়। আমা হতে এ কার্য হবে না সাধন, এখানে অনুসর্গ অব্যয় কোনটি? হতে। ঠিক আছে। যে সকল অব্যয় বাক্যের মধ্যে বসে, উদাহরণটা শোনো, যে সকল অব্যয় বাক্যের মধ্যে বসে কখনো শব্দ বিভক্তির ন্যায় আবার কখনো বা স্বাধীন পদরূপে কাজ করে, সেটাকে বলা হয় অনুসর্গ অব্যয়। যে সকল অব্যয় বাক্যের মধ্যে বসে কখনো শব্দ বিভক্তির ন্যায় আবার কখনো বা স্বাধীন পদরূপে কাজ করে, তাকে বলা হয় অনুসর্গ অব্যয়। আবার অনন্যই অব্যয়টা হলো বাক্যের মধ্যে সম্পূর্ণ স্বাধীনভাবে বসে। বাক্যের মধ্যে যে অব্যয় বাক্যের মধ্যে সম্পূর্ণ স্বাধীনভাবে বসে, কোনো সম্পর্ক নাই, অন্য পদের সাথে কোনো সম্পর্ক রাখে না। দেখো ও বসলেও যা, না বসলেও তাই। মরি মরি, কি সুন্দর প্রভাতের রূপ, মরি মরি, এখানে মরি মরি পাওয়া গেছে, মরি মরি। বাহ বাহ, কি চমৎকার পাখি, বাহ। সিসি, কি হয়েছে, তুমি এত খারাপ, সিসি। হ্যাঁ, তাহলে মরি মরি, বাহ। আহা আজিয়ে বসন্তে, আহা হা, আহা অনন্যয় অব্যয়। তাহলে সমুচ্ছে অনন্যয় অব্যয় কি? যে অব্যয় বাক্যের মধ্যে বসে কখনো শব্দ বিভক্তির নেয় আবার কখনো বা স্বাধীন পদরূপে কাজ করে, তাকে বলা হয় অনন্যয় অব্যয়। আর সমুচ্চয় অব্যয়টা কি? দেখো সমুচ্চয় অব্যয় হলো 3টা কাজ করে। কি কি? সংযোজন, সংযোজন, বিয়োজন, সংযোজন বিয়োজন ও ভাবের সংকোচন। যে অব্যয় 3টা কাজ করবে, কি কি? সংযোজন, বিয়োজন, ভাবের সংকোচন। ভাবের মধ্যে ভাব সংযোজন কি? দেখো তুমি এবং আমি, চলো ঘুরে আসি। দেখো সংযোজন, হাসেম এবং কাশেম 2 ভাই, এবং দেখো সংযোজন। আর বিয়োজন কি? তুমি অথবা আমি একজন গেলেই হয়। দেখো একজনকে ভালো ভাইয়া, রীতা অথবা মিতা, কেউ একজন করেছে কাজটা, আরে ভাই কাকে বলবো তুমি? বিয়োজন। আর ভাবের সংকোচন কি? দেখো
একটা কথা বলার সাথে একটা সেন্স গ্রোথ করে, এটাকে যখন একটা দেখো কেমন হবে, তুমি বলার সাথে কেমন করো। লোকটি ডিসি কিন্তু চরিত্রহীন ডিসি, তিনি বিদ্বান কিন্তু অহংকারী। এটা হলো ভাবের সংকোচন। তাহলে সংযোজন বিয়োজন ভাবের সংকোচন হলে কী হবে? সমুচ্চয় অব্যয়। তাহলে যে অব্যয় বাক্যের মধ্যে তিনটা কাজ করবে, কি? কখনো সংযোজন বিয়োজন ভাবের সংকোচন হলে সমুচ্চয় অব্যয়, সংযোজন বিয়োজন ভাবের সংকোচন সমুচ্চয়। আর অনন্য অব্যয় কি? বাক্যের মধ্যে স্বাধীনভাবে বসবে, হ্যাঁ, কারোর সাথে সম্পর্ক নাকি মরি মরি, বাহ কি চমৎকার পাখি, আহা, এটা। আর হলো অনুসর্গ অব্যয় কি? বাক্যের মধ্যে কখনো স্বাধীনভাবে আবার বিভক্তি, তৃতীয় আর পঞ্চম বিভক্তি মনে রাখলে হবে। আর অনুকার বা ধন্যাত্মক অব্যয় কি? বস্তুর ধ্বনি, প্রাণীর ধ্বনি বা অনুভূতিজাত হলে অনুকার অব্যয় বা ধন্যাত্মক অব্যয়, মরি মরি, সি সি, বাহ, আহা। এবার তাহলে দেখো ক্রিয়াটা দেখো, এখানে একটু অনেক জটিল আছে। আবার আমি এটা রিপিট করবো, তোমাদের যদি কোথাও ঘাটতি থাকে রিপিট করবো, আবার প্রশ্ন সলভ করবো। দেখো ক্রিয়া, যা দ্বারা, আচ্ছা এটা আমি লিখলাম না, এটা তোমরা যা দ্বারা হওয়া যাওয়া খাওয়া করা ইত্যাদি বোঝায় তাই ক্রিয়া। যা দ্বারা হওয়া যাওয়া খাওয়া করা ইত্যাদি বোঝায় তাই ক্রিয়া। বাক্যে ব্যবহারের দিক দিয়ে ক্রিয়াপদ বিভিন্ন প্রকার হতে পারে। তুমি আমার লিখুন 8 প্রকার 10 প্রকার, এরকম কোনো প্রকার বলে বলা নেই। অন্যগুলো বলা আছে কিন্তু, বিশেষ্য 6 প্রকার, হ্যাঁ, তারপরে বিশেষণ 2 প্রকার, এরকম বলা আছে। হ্যাঁ, অব্যয় শব্দগুলোকে 3 ভাগে ভাগ করা যায়, অব্যয় 4 প্রকার, এভাবে বলা আছে, কিন্তু ক্রিয়া এভাবে বলা নেই। ক্রিয়া দেখো, তাহলে সেটা একটু লিখি। বাক্যে ব্যবহারের দিক দিয়ে বাক্যে ব্যবহারের দিক দিয়ে ক্রিয়াপদ বিভিন্ন প্রকার হতে পারে, যেমন বা যথা। দেখো কি কি? 1 2 3 4 5 6। সমাপিকা ক্রিয়া দেখো, 2 অসমাপিকা ক্রিয়া। 3 দেখো, এটা মুখস্থ করতে হবে এখনই আমার সঙ্গে সঙ্গে, যৌগিক ক্রিয়া। অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া। 7 এখানে একটা লিখলাম, প্রযোজক ক্রিয়া। আর 8 মিশ্র ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, যৌগিক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, মিশ্র ক্রিয়া। আমার সঙ্গে বলো, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, যৌগিক ক্রিয়া, অকর্মক, সকর্মক, দ্বিকর্মক, প্রযোজক, মিশ্র। আবার বলো, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, যৌগিক ক্রিয়া, অকর্মক, সকর্মক, দ্বিকর্মক, প্রযোজক, মিশ্র। এবার দেখো, আগে একটা কর্মটা বুঝে নাও। কর্ম 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 বলে তো, আমি পড়ি, এই বাক্যে কর্ম কোনটা? আমি পড়ি, এ বাক্যে কোনো কর্ম নেই। বাট আমি বই পড়ি, দেখো এই বই হলো কর্ম। ক্রিয়াকে 2টা জিনিস জিজ্ঞেস করবা, কি আর কাকে, যে উত্তর পাবো সেটা কর্ম। সে লেখে, এটা কোনো কর্ম নাই, সে চিঠি লেখে, সব। আমি দেখি না, কোনো কর্ম নাই, বাট আমি আকাশে চাঁদ দেখি না, সকর্মক, বুঝছো? আর কর্ম 2টা থাকলে দ্বিকর্মক হবে, এটা দেখাচ্ছি দেখো। বাবা বাবা আমাকে
একটি কলম দিয়েছেন। দেখো, তাহলে বাবা কর্তা, কিন্তু আমি একটা কর্ম, কলম একটা কর্ম, আর এই যে দিয়েছেন ক্রিয়া, এটাকে বলা হয় দ্বিকর্ম। তাহলে যে বাক্যে কোনো কর্ম থাকবে না সেই বাক্যটার যে ক্রিয়াটা, ওটাকে বলে অকর্ম। যদি কর্ম থাকে সেটা সকর্মক, আর যদি কর্ম দুইটা থাকে দ্বিকর্মক। আমি দেখি না অকর্ম, আমি চাঁদ দেখি না সকর্ম। ঠিক আছে, সে পড়ে অকর্মক, সে বই পড়ে সকর্মক। আমি খেয়েছি অকর্মক, আমি রুটি খেয়েছি সকর্মক। আর বাবা আমাকে একটি কলম দিয়েছেন, বাবা কর্তা, আমি একটা কর্ম, কলম একটা কর্ম। দেখো কি দিয়েছেন, কলম, কাকে দিয়েছেন, আমাকে। এটা দুইটা কর্ম থাকলে দ্বিকর্মক। তাহলে কর্ম না থাকলে অকর্মক, কর্ম থাকলে সকর্মক, কর্ম দুইটা থাকলে দ্বিকর্মক। কত সোজা হয়ে গেল। এবার আসো, এদিকে যাচ্ছি আমি। একটা করে প্রযোজক ক্রিয়াটা হলো যে ক্রিয়াটা অন্য আর একজনের প্রযোজনায় পরিচালিত, সেটা প্রযোজক ক্রিয়া। দেখো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা প্রযোজক কর্তা, শিশু প্রযোজক কর্তা, আর দেখাচ্ছেন প্রযোজক ক্রিয়া। সাপুরে সাপ নাচাচ্ছে, সাপুরে প্রযোজক কর্তা, সাপুরে প্রযোজক কর্তা, সাপ প্রযোজক কর্তা, আর নাচাচ্ছে যেটা প্রযোজক ক্রিয়া। যে ক্রিয়াটা অন্য আর একজনের প্রযোজনায় পরিচালিত হয় সেটা প্রযোজক ক্রিয়া। ওকে, নিজে হচ্ছে না, এই জন্য চলচ্চিত্র বলা প্রযোজক। এবার দেখো, সমাপিকা ক্রিয়াটার মিশ্রটা একটু পড়ে যাচ্ছি, শেষে একটু জায়গা লাগবে তো, তাই ওটা উৎসঙ্গ সহ লিখিত। সমাপিকা ক্রিয়া একদম সোজা, যে বাক্যে ক্রিয়া সমাপ্ত সেটা সমাপিকা ক্রিয়া। সূর্য উঠলো, পাখি গান গাইলো, তুমি এসেছো, আমি খেয়েছি, তারা দেখেছে। যে বাক্যে ক্রিয়াটা সমাপ্ত সেটা সমাপিকা ক্রিয়া। আর ক্রিয়া যদি সমাপ্ত না হয় সেটা অসমাপিকা ক্রিয়া। তুমি আসলে তো, সূর্য উঠলে কি হয়েছে, পাখি গাইলে তো কি কেমন লাগে বলো। তাহলে যে বাক্যে ক্রিয়াটা সমাপ্ত সেটা সমাপিকা ক্রিয়া, আর ক্রিয়াটা সমাপ্ত না থাকলে অসমাপিকা ক্রিয়া। তুমি আসলে, আমি গেলে, তারা গাইলে। আর যৌগিক ক্রিয়া কি দেখো, একটি অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া নিয়ে যে বাক্য গঠিত সেটা যৌগিক ক্রিয়া। উঠে বসো, উঠে বসো, দেখে চলো, খেয়ে যাও, যৌগিক ক্রিয়া। যে বাক্যে ক্রিয়াটা সমাপ্ত হবে সেটা সমাপিকা ক্রিয়া, সমাপ্ত না হলে অসমাপিকা ক্রিয়া। আর ক্রিয়াটা যদি হয় তাহলে কী হবে, যৌগিক ক্রিয়া। যে বাক্যে ক্রিয়াটা সমাপ্ত হবে সেটা সমাপিকা ক্রিয়া, সমাপ্ত না হলে অসমাপিকা ক্রিয়া। আর একটি অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া নিয়ে বাক্য গঠিত সেটা যৌগিক ক্রিয়া। উঠে বসো, দেখে চলো, খেয়ে যাও, এটা হলো যৌগিক ক্রিয়া। ওকে, তাহলে সমাপিকা, অসমাপিকা, যৌগিক। ঠিক আছে, সমাপ্ত হলে সমাপিকা, অসমাপ্ত হলে সমাপ্ত না হলে অসমাপিকা, একটি সংজ্ঞা। আর যে ক্রিয়াটা অন্য একজনের প্রয়োজনে পরিচালিত হয় সেটা প্রযোজক। ঠিক আছে, আর যেটায় কর্ম থাকবে সেটা সকর্মক, কর্ম না থাকলে অকর্মক, কর্ম দুইটা থাকলে দ্বিকর্মক। এখন মিশ্র ক্রিয়াটা কি দেখো, বিশেষ্য, বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে, অনুকার অব্যয়ের পরে কর, দে, পা, খা, সার, হ ইত্যাদি ধাতুযোগে যে ক্রিয়া গঠিত হয় তাকে বলা হয় মিশ্র ক্রিয়া। কী কী বলছি বলো তো, বিশেষ্য, বিশেষ্য, বিশেষণ বা অনুকর অব্যয়ের পরে, বিশেষ্য, বিশেষণ বা অনুকর অব্যয়ের পরে কর, দে, পা, খা, সার, হ ইত্যাদি ধাতুযোগে যে ক্রিয়া গঠিত হয় তাকে বলা হয় মিশ্র ক্রিয়া। কী কী বলছি বলো তো, বিশেষ্য, বিশেষণ বা অনুকর অব্যয়ের পরে কর, দে, পা, খা, সার, হ ইত্যাদি ধাতুযোগে যে ক্রিয়া গঠিত হয় তাকে বলা হয় মিশ্র ক্রিয়া। যেমন ভালো কর, ভালো কর, মন্দ কর, দাগা দে, হিস হিস কর, দোলা দে, ভালো কর, মন্দ কর, দাগা দে, হিস হিস কর, শোষ কর, ভন ভন কর। বুঝতে পারছো, বিশেষ্য হলো নাম, বিশেষণ হলো ভালো মন্দ, আর অনুকর অব্যয় শো শো শন শন। তাহলে কি কি, এই যে দেখো কর। আবার বলি, বিশেষ্য, বিশেষণ বা অনুকর অব্যয়ের পরে কয়টা দেখো, কর, দে, পা, খা, সার, হ ইত্যাদি ধাতুযোগে যে ক্রিয়াটা গঠিত হয় তাকে বলা হয় মিশ্র ক্রিয়া। বড় হ, বড়, বড় বিশেষণ হ, ভালো হ, ভালো, মন্দ হ, হিস হিস কর, শোষ কর। ঠিক আছে, তাহলে আমি আবার বলো, দেখো যে বাক্যে ক্রিয়াটা সমাপ্ত হবে সেটা সমাপিকা ক্রিয়া, ক্রিয়াটা সমাপ্ত না হলে অসমাপিকা ক্রিয়া,
একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া নিয়ে যে বাক্য গঠে সেটা যৌগিক ক্রিয়া। যে বাক্যে কোনো কর্ম থাকবে না সেটা অকর্মক, কর্ম থাকলে সকর্মক, কর্ম দুইটা থাকলে দ্বিকর্মক। আর যে ক্রিয়াটা অন্য আরেকজনের প্রযোজনায় পরিচালিত হবে সেটা প্রযোজক। আর মিশ্র হলো বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে কর, দে, পা, খা, সার, হ ইত্যাদি ধাতু যুগে যে ক্রিয়া গঠিত হবে তাকে বলা হয় মিশ্র ক্রিয়া। যেমন ভালো কর, মন্দ কর, দাগা দে, দোলা দে, হিসিস কর, হ্যাঁ এটা হলো মিশ্র ক্রিয়া। এবার দেখো আমরা কি কি করেছি। হ্যাঁ, সবার আগে তো আমরা তোমাদেরকে ওই যে একই সমস্ত ভিন্ন অর্থক শব্দ, উচ্চারণ একই কিন্তু লেখার সময় একটু বানানটা আলাদা হয়, এটা আর অর্থটা ভিন্ন হয়, এটি শব্দ নিয়ে এটা শিটে দেওয়া আছে। তোমরা এই অংশটা একটু ভালো করে পড়ে নিবা, শিটে দেওয়া আছে। তারপরে আমরা আলোচনা করেছি এই যে পারিভাষিক শব্দ, সেটাও এখানে দেওয়া আছে, একটু পড়ে নেবে। যে দেখো পারিভাষিক শব্দগুলো আমরা তো আলোচনা করেই দিলাম তোমাদের। আর এরপরে আমরা আলোচনা করছি পদ নিয়ে। এই যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া, এর যে ভাগগুলো, শ্রেণীবিভাগ, সংজ্ঞা বা নামবাচক, বস্তু, দ্রব্য, জাতিবাচক সুন্দর করে এখানে দেয়া আছে। সেটা এত সুন্দর করে সাজানো তুমি চিন্তা করতে পারবো না। তারপরে আলোচনা করা আছে এখানে যে তোমাদের পদ প্রধানত কয় প্রকার, তারপরে কি কি এগুলো উত্তরপত্র দেওয়া আছে। তারপরে আমি একটু তোমাদেরকে ধরবো কয়েকটা। আচ্ছা, বলতে পারবা এই যে চাল, চিনি, কাঠ এগুলো কি বাচক বিশেষ্য? একটু ধরতেছি তোমাদেরকে। চাল, চিনি, কাঠ এটা কি বাচক বিশেষ্য বলতে পারবা? কেন, বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য পারবো না বলো? তারপরে বলো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, বলো আলস্য কোন ধরনের বিশেষ্য? আলস্য বলো, আলস্য কোন ধরনের বিশেষ্য? জাতিবাচক, সমষ্টিবাচক, গুণবাচক বা ব্যক্তিবাচক? আলস্য, অলস হলো বিশেষণ, তাহলে আলস্য এটা গুণবাচক বিশেষ্য হবে না। আলস্য একটি ভয়ানক ব্যাধি, বুঝতে পারছো না? এবার বলো তো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কী ধরনের অব্যয়? টাপুর টুপুর, টাপুর টুপুর হলো তোমাদের অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয়, ঠিক আছে? পারিভাষিক দিয়েও বেশ কিছুই আছে। আচ্ছা বলো তো, অ্যাটেস্টেড এটা কী হবে? সত্যায়িত না প্রত্যায়িত? অ্যাটেস্টেড, অ্যাটেস্টেড হলো সত্যায়িত, আর সার্টিফিকেট যেটা এটা হলো প্রত্যায়িত, বুঝছো না? সার্টিফিকেট হলো প্রত্যয়নপত্র। ওকে, পারবে এখানে অ্যাটেস্টেড এখানে দেওয়া আছে সুন্দর করে। তারপরে আর শেষে কিছু প্রশ্নোত্তর দেওয়া আছে, এক নজরে প্রশ্নোত্তর। তাহলে আলোচনা, আশা করি তোমাদের এটা নিয়ে কোনো ঝামেলা হবে না, এক্সক্লুসিভ একটি আলোচনা। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা, শুভরাত্রি। নেক্সট কোনো ক্লাসে আবারও দেখা হবে। আজ তবে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। শিটটা একটু ভালো করে পড়ো, ক্লাসটা কয়েকবার শুনবা, পজ করে শুনবা, কোনো ঝামেলা থাকলে শিটটা পড়বা। ওকে, সব মিলিয়ে প্রস্তুতি। আল্লাহ হাফেজ।